ফিলিস্তিনে হামলা, অ্যাকশন নেবে কি তুরস্ক? রমজান আসলেই ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি মুসলমানদের উপরে তার বর্বরোচিত হামলার মাত্রা বাড়িয়ে দিয়ে থাকে, আর মুসলিম বিশ্ব নীরব হয়ে দেখতে থাকে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়া ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ সব মানুষ। আবারও রমজান, আবারও মসজিদে আকসা, আবারও সেই হৃদয় বিদারক দৃশ্য। ফিলিস্তিনিদের উপরে চলছে ইসরায়েলের বর্বর হামলা। ইসরায়েল সেই ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনিদের উপরে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। বিরামহীনভাবে চলছে সেই হামলা, নির্যাতন। প্রতিদিনই কোনো না কোনোভাবে ফিলিস্তিনিদেরকে ঘর থেকে বের করে তার ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কারো ভিটামাটি, কারো বা ফসলের জমি কেড়ে নিচ্ছে ইসরায়েল। আর যে কজনও বা নিজেদের ভিটে মাটিতে বাস করছেন, তাদের বসতবাড়ির চারিদিকে বিশাল উঁচু দেয়াল তৈরি করে সেগুলোকে একরকম বন্দিশালায় পরিণত করে রেখেছে তারা। এ নিয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ খুব চমৎকার একটি কথা বলেছিলেন। আঙ্কারায় তখন এক সাংবাদিক যার সাক্ষাৎকার নিয়েছিল, মহাথির মোহাম্মদ বলেন, পৃথিবীর সকল সন্ত্রাসের মূলেই হচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি ভূমি দখল করে সেখানে ৯০% আরব জনগণকে উৎখাত করে ইসরায়েল নামক রাষ্ট্রটি সৃষ্টি হচ্ছে আধুনিক সন্ত্রাসের মূল। ইসরায়েলকে থামাতে না পারলে সারা দুনিয়াতে সন্ত্রাস মুক্ত করা সম্ভব নয়, কারণ ইসরায়েল হচ্ছে সারা দুনিয়ার সন্ত্রাসের মূল উৎস। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটা সত্য যে এই বাস্তবতা আরব বিশ্বের নেতারা এখনও বুঝলেন না বা বুঝতে চাইলেন না, অথবা বুঝেও না বোঝার ভান করে রইলেন। তা না হলে সৌদি আরব, আরব আমিরাত, মিশর, কুয়েত, জর্ডান সহ আরও যেসব দেশ আছে আরবে, তারা কেন নিষ্ক্রিয়? এ নিয়ে ফিলিস্তিনিদেরও অভিযোগের শেষ নেই। যে আরব বিশ্বের প্রতি তাকিয়ে আছে ফিলিস্তিনি মাজলুম জনতা, সেই আরবরাই ফিলিস্তিনিদেরকে মুখ ফিরিয়ে দেয়। এ নিয়ে ফিলিস্তিনির এক একাডেমিশিয়ান ডক্টর আলী রেজার তার হতাশা প্রকাশ করে এবং ক্ষোভের কথা এভাবে ব্যক্ত করেন, দুর্ভাগ্যজনক হলো আমরা আরব দেশগুলো থেকে যা প্রত্যাশা করেছিলাম সেভাবে কোনো পদক্ষেপই নেয়নি তারা ফিলিস্তিনিদের উপরে। এবং আল আকসা মসজিদে হামলার বিরুদ্ধে মাত্র ২-৩টি দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা ফিলিস্তিনিরা আরব দেশগুলো থেকে আরও বেশি সহযোগিতা, আরও বেশি অ্যাকশন প্রত্যাশা করেছি, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র জর্ডান, লিবিয়া, লেবানন, মিশর এবং আলজেরিয়া থেকে। আমরা মনে করি সব আরব দেশ মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ফিলিস্তিনিদের এবং আল আকসা মসজিদের রক্ষায় তাদের ঐক্যবদ্ধ আন্দোলন করা দরকার। কিন্তু কি করছে আরব বিশ্ব? ইসরায়েলের সাথে রঙ্গলীলায় ব্যস্ত, অথচ প্রতিদিন জুলুম নির্যাতন হচ্ছে ফিলিস্তিনিদের উপরে। হত্যা, হামলা, মামলা, উচ্ছেদ, ধরপাকড় সবকিছুই চলে সেখানে, অথচ এই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে কেউ কিছু করছে না, কেউ কিছু বলছেও না। শুধু আরব নেতারা না, প্রায় সব মুসলিম দেশের নেতারা তাদের গদি রক্ষায় ব্যস্ত। ইসরায়েলের বিপক্ষে সত্যিকার অর্থেই কোনো পদক্ষেপ নিলে তাদের গদি হারানোর ভয় আছে যে। আর মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সংস্থা ওআইসি, এটি তো একটি নাম সর্বোচ্চ সংগঠন। যে ওআইসি জন্মই হয়েছিল মসজিদে আকসা বা ফিলিস্তিনের জন্য, সেই প্রতিষ্ঠানটি গত ৫২ বছরে ফিলিস্তিনিদের জন্য কিছুই করল না। লোক দেখানো কিছু মিটিং ফিটিং আর দায়সারা গোছের কিছু বিবৃতি দিয়েই নিজের কর্তব্য পালন করলো তারা। আর গত এক দশকে তো নেতৃত্বের লড়াইয়ে আরও অকেজো হয়ে পড়েছে এই সংগঠনটি। ওআইসিতে তুরস্কের নেতৃত্ব মেনে নিতে পারেনি সৌদি আরব, তাই ইচ্ছা করেই তুরস্কের নেতৃত্বে থাকাধীন ওআইসিকে মূলত নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা করা হচ্ছে। এখন তুরস্ক নতুন করে এটিকে সক্রিয় করার চেষ্টা করছে, কিন্তু আসলে লোক দেখানো কিছু মিটিং ছাড়া কার্যকরী কোনো ফল আসবে বলে মনে হয় না। আর মুসলিম বিশ্বের ৮টি দেশ নিয়ে D8 নামক যে সংগঠনটি তৈরি করেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজমুদ্দিন এরবাকান, সেটিকেও সুকৌশলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। অন্যদিকে আরব লীগ তো আরেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান। অন্যদিকে মুসলিম বিশ্বের সাথে পশ্চিমা বিশ্বের ডাবল স্ট্যান্ডার্ড, দ্বিমুখী নীতি, ইসলামফোবিয়া, এতগুলা বিষয় তো জড়িত রয়েছে। যেমন হামলা হলো ফিলিস্তিনিদের উপরে এবং তাদের নির্বিচারে হত্যা করা হলো, অথচ পশ্চিমারা সেই তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালারা সুন্দর করে দোষ চাপিয়ে দিলেন এই নির্যাতিত ফিলিস্তিনিদের উপরই। ইউরোপ এবং আমেরিকার রাজনৈতিক নেতারা কি নির্লজ্জভাবে ফিলিস্তিনি সাধারণ জনগণকে দোষারোপ করে গেলেন?
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কয়েকদিন আগেই তথাকথিত সেই আর্মেনীয় গণহত্যার স্বীকৃতি দানকালে কি বলেছিলেন? আমি মানবতার এবং মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছি, সুতরাং সারা বিশ্বে মানবাধিকারের পক্ষে অবস্থান নিতে এই পদক্ষেপ। এখন ফিলিস্তিনিদের নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, কোথায় তার সেই মানবাধিকার? তবুও তারা মানবাধিকারের ফেরিওয়ালা। আমাদের কাছে মানবতার ফেরি করে বেড়ানো এবং আমরা আমাদের স্বকীয়তা, আমাদের ভ্রাতৃত্ব, নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব বিলিয়ে দিয়ে তাদের এই তথাকথিত মানবাধিকারকে লুফে নিতে ঝাঁপিয়ে পড়ব বারবার। এবার আসি তুরস্কর বিষয়ে। যে তুরস্ক এত হাঁকডাক, মুসলিমদের পাশে দাঁড়ানোর এত নীতিকথা শোনালো সারা বিশ্বকে এমনভাবে এতদিন, সেই তুরস্ক কি করছে? তারা যার ড্রোনের দাপটে কাঁপে সারা বিশ্ব, যার সামরিক বাহিনী ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম শক্তি, সেই তুরস্ক যার নেতাকে দেখা হয় মুসলিম বিশ্বের নেতা হিসেবে, মুসলিম বিশ্বের কর্ণধার হিসেবে, মুসলিম বিশ্বের নতুন সালাউদ্দিন আইয়ুবী হিসাবে, সেই তুরস্ক কি করছে ফিলিস্তিনিদের জন্য? এক কথায় যদি বলি তাহলে বলতে হবে তেমন উল্লেখ করার মতো কিছুই না। নেতারা বিবৃতি, বক্তৃতা দিচ্ছে, জনগণ মিছিল করছেন ঠিকই, কিন্তু আসলে কার্যকর কোনো পদক্ষেপই নেই তুরস্কের পক্ষ থেকে। তাহলে কোথায় সেই নতুন করে খেলাফত ফিরে আসার আষাঢ়ে গল্প আর নতুন সালাউদ্দিন আইয়ুবীকে ফিরে আসার স্বপ্ন? অনেকেই আমাকে প্রশ্ন করেন যে তুরস্ক কেন অ্যাকশনে যায় না। যে তুরস্ক লিবিয়ায়, সিরিয়ায়, ইসরায়েলে এর আশপাশের যেসব মুসলিম দেশ আছে, যেমন ইরাক, আজারবাইজানে এবং তাছাড়া ককেশাস অঞ্চলে আজারবাইজানে, আফ্রিকা সোমালিয়া, তেমনকি ইউক্রেনেও লড়াই করছে বিশ্বের অনেক বড় শক্তির বিরুদ্ধে, সেই তুরস্ক, সেই এরদোগান কেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাচ্ছে না? আর কত অপেক্ষা করবে? আর কত রক্ত ঝরাতে হবে ফিলিস্তিনিদেরকে? আমি যতটুকু জানি তা হলো তুরস্ক তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে ফিলিস্তিনিদের পক্ষে কিছু করার। তুরস্কের সরকার, জনগণ, বিরোধী দল, সেনাবাহিনী সবাই একই কাতারে। শুধুমাত্র এই ফিলিস্তিনি ইস্যুতেই দেখলাম সব রাজনৈতিক দল তাদের কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে পার্লামেন্টে যৌথ বিবৃতি দিয়েছে। দ্ব্যর্থহীন কণ্ঠে ফিলিস্তিনিদের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে সারা বিশ্বে। তুরস্কের মানুষ করোনায় লকডাউনকে উপেক্ষা করে যখন রাস্তায় নেমেছিল, মিছিল করেছিল, সরকারের উপর চাপ সৃষ্টি করেছিল সরকার যেন আরো স্পষ্ট এবং সরাসরি অ্যাকশনে যায়, কিন্তু সরকার সরাসরি অ্যাকশনে যাচ্ছে না, যেতে পারছে না। কারণ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামা শুধু যে ইসরায়েলের বিরুদ্ধে, একটি দেশের বিরুদ্ধে বা একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ তা নয়। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামা মানে পুরো এক পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ। অনেক সময় বলা হয় আরবরা যদি খালি থুতু ফেলে তাতে ইসরায়েল তলিয়ে যাবে। কথাটির যুক্তি আছে। খুবই ছোট একটি দেশ ইসরায়েল, কিন্তু সেখানে ইসরায়েল মানে আমেরিকা, ইসরায়েল মানে ব্রিটেন, ইসরায়েল মানে ইউরোপীয় ইউনিয়ন, এমনকি ইসরায়েল মানে ভারত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ মানে বিশ্বের সব বড় বড় পারমাণবিক অস্ত্রধারী দেশের বিরুদ্ধে যুদ্ধ। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের এমন একটি গলার কাটা করে রাখা হয়েছে যাকে না পারছে কেউ তুলতে, না পারছে গিলতে। তাই এই ইসরায়েল সমস্যার একমাত্র সমাধান মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ আন্দোলন। তুরস্ক কয়েকবার এ বিষয়ে পদক্ষেপ নিয়েছিল ঠিকই, কিন্তু সফল হয়নি। এখনো নতুন করে সব মুসলিম বিশ্বের নেতাদের সাথে পরামর্শ করে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, কিন্তু খুব একটা ফল আসবে বলে মনে হয় না। আমাদের মতে এই অঞ্চলে বা মধ্যপ্রাচ্যের সামরিক দিক থেকে ইসরায়েলের উপরে আক্রমণ করতে পারবে এবং যুদ্ধ করতে পারবে এরকম একটি মাত্রই দেশ রয়েছে, সেটি হচ্ছে ইরান। কারণ সৌদি আরবের প্রচুর অস্ত্র আছে, আরব আমিরাতের, মিশরের এবং কাতারেরও প্রচুর অস্ত্র আছে, যা নিয়ে একত্রে ঝাঁপিয়ে পড়লে ইসরায়েল ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই আরব দেশগুলো সব অস্ত্রই তাদের কাছ থেকে কেনা। তাদের অনুমতি ছাড়া এই অস্ত্র তারা ব্যবহার করতে পারবে না। আর এগুলো এমন সব দেশ থেকে কেনা যারা সিরিয়াতে, ইয়েমেনে, লিবিয়ায় এবং এই অস্ত্রগুলো দিয়ে আক্রমণ করার অনুমতি দেবে ঠিকই, কিন্তু ইসরায়েলের দিকে গুলি করা তো দূরের কথা, ওই দেশটির দিকে অস্ত্র তাক করতেও দিবে না। সুতরাং এই অঞ্চলে ইরানই হচ্ছে একমাত্র রাষ্ট্র যার অস্ত্রের সিংহভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি। তাই সে যখন যার বিরুদ্ধে ইচ্ছা তার সব অস্ত্র ব্যবহার করতে পারে। তবে ইরান এগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর ইরানের পরে আসবে তুরস্কের কথা। একটু আগেই লিখেছি যে তুরস্কের নেতৃত্বে ইচ্ছা আছে, জনগণের সাপোর্ট আছে, সেনাবাহিনীর সমর্থন আছে, কিন্তু তুরস্কের সামরিক সামর্থ্যে এককভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার মতো যথেষ্ট না।
কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি দেশের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান চালানোর জন্য যে পরিমাণ অস্ত্র দরকার সে তুলনায় তুরস্কের নিজস্ব তৈরি অস্ত্রের পরিমাণ খুবই কম। যেমন তুরস্ক থেকে সরাসরি ইসরায়েল আক্রমণ করতে হলে শুধুমাত্র বিমান বাহিনী ও নৌবাহিনী ব্যবহার করতে হবে, অথচ তুরস্কের এই দুটি বাহিনীকেই বছর পর বছর দুবার করে রাখা হয়েছে। তুরস্কের যুদ্ধ বিমানগুলো প্রায় সবই আমেরিকার কাছ থেকে কেনা। তুরস্কের কোনো বিমানবাহী রণতরী নেই যা দিয়ে ভূমধ্যসাগরে ফিলিস্তিনিদের দিকে তার সামরিক উপস্থিতির জানান দিবে। তুরস্ক থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলের বিমান হামলার বিষয়টি খুব সহজ হবে না। তবে এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইসরায়েলের প্রতিবেশী যে দেশগুলো আছে, যেমন জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর, এই দেশগুলো যদি আক্রমণ করে এবং তখন সিরিয়া, পাকিস্তান, ইরান এবং অন্য মুসলিম দেশ একত্রে এই দেশগুলোকে সমর্থন দেয়, একমাত্র তখনই সম্ভব ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা। কারণ ইসরায়েলের পশ্চিমা শক্তি ছাড়াও আছে পারমাণবিক শক্তি, আর মুসলিম বিশ্বের একমাত্র পাকিস্তানের এই শক্তি আছে। সুতরাং এই সব মুসলিম দেশের বিরুদ্ধে এক হতে হবে, যদিও তা সস্তা মনে হচ্ছে প্লাস আর মুসলিম বিশ্বের একমাত্র পাকিস্তানের কাছেই যেহেতু পারমাণবিক শক্তি আছে এবং তাদেরও ঐক্যবদ্ধ হতে হবে, তা নাহলে এটা সম্ভবই নাই। কিন্তু যদি এরকম কিছু হয় এবং সেক্ষেত্রে যুদ্ধ হবে এক বিশ্বযুদ্ধ। কিন্তু দেখুন ইসরায়েলের চারপাশে মুসলিম দেশগুলো সিরিয়া, মিশর, লেবানন এদের সবগুলোই কিন্তু অকূর্য করে রাখা হয়েছে। সুতরাং তুরস্কের বা অন্য কোনো মুসলিম দেশের এককভাবে ইসরায়েলে আক্রমণ করার ক্ষমতা নেই। ইসরায়েলের জুলুম নির্যাতন থেকে ফিলিস্তিনি নিরীহ মানুষকে বাঁচানোর একমাত্র উপায় সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে এক কাতারে সামিল হওয়া। যেমনটি বলেছিলেন ওই ফিলিস্তিনি ডক্টর আলী রেজেক। তিনি ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশি মানুষের সরকারের এবং রাষ্ট্রের সাপোর্ট অনেক গুরুত্ব সহকারেই স্মরণ করেন। বাংলাদেশি মানুষকে তিনি আরও বজ্রের কণ্ঠে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। ফিলিস্তিনি এই একাডেমিশিয়ান বলেন, বাংলাদেশি ভাই বোনদের প্রতি আমার আহ্বান, অনুগ্রহ করে আপনারা রাস্তায় নেমে আসুন, দলে দলে জামাত হয়ে বেশি বেশি মিটিং মিছিল করুন, র্যালি করুন। ফিলিস্তিনি মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিন যে ইসরায়েলের বিরুদ্ধে যে সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশি মুসলমানরাও তাদের পাশে আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মুসলিম দেশ আরও বিভিন্ন দেশের মুসলিম ভাইদের একত্রে উচ্চ স্বরে ইসরায়েলকে জানিয়ে দেওয়া দরকার যে শুধুমাত্র ফিলিস্তিনিরাই মসজিদে আকসার জন্য সংগ্রাম করছে তা নয়, তাদের পাশে আছে বাংলাদেশি ভাইয়েরাও, ভারতীয় এবং পাকিস্তানি ভাইয়েরাও তাদের পাশে আছে। কারণ মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা রক্ষায় এই সংগ্রাম শুধু ফিলিস্তিনিদের একা সংগ্রাম নয়, এই সংগ্রাম সারা মুসলিম উম্মাহর। আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা এক জাতি, আমাদের একই আওয়াজ, একই বার্তা এবং একই লক্ষ্য, আর তা হলো সবাই ঐক্যবদ্ধ হয়ে একদিন আল আকসা মসজিদকে মুক্ত করতে হবে।